এই প্রশ্নটা আসছে বাংলাদেশ ব্যাংকের অফিসারের প্রশ্ন। নাম্বার এন্ড জেন্ডার, এখানে একটা প্রশ্ন থাকবেই। সাবজেক্ট প্লাস উড হ্যাভ। আজকের পুরো ক্লাসটাতে যে ব্যাংকের যে নিয়োগ পরীক্ষায় যে কিভাবে আপনারা চাইলে মানে ইজিলিতে মানে পাস করতে পারেন, এবং পাশাপাশি যে কিভাবে যে ব্যাংকের প্রিলিমিনারিতে আসলে মানে ওভারকাম করা যায়, আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং আমি আমার পুরো আলোচনা জুড়ে ইংরেজির একটা সামারি করে দিব আপনাদেরকে, এবং আপনারা আমি যেই যে জিনিসগুলো দিব বা আমি ঠিক যেভাবে মানে ব্যাংক প্রিলি কোয়ালিফাই করি, আমি ওই হ্যাকসগুলো আপনাদের কাছে একটু শেয়ার করবো, ঠিক আছে? সো আমি চাইবো যে আপনারা যারা আমাদের যারা শিক্ষার্থীরা আছেন, যে আপনারা যেন খুব ভালো করে যে অ্যাটলিস্ট প্রিলিমিনারিতে যেন আপনাকে যেন কেউ যেন কি না যেন আজ করতে পারে, বা প্রিলিমিনারি ব্যাংক প্রিলিটা যেন আপনার জন্য অনেক সহজ হয়। আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, এবং স্পেশালি আমার ইংলিশটা নিয়ে। কারণ আপনারা জানেন যে আপনাদের সবার মধ্যে একটা ইন্টেনশন আছে যে ব্যাংকের ইংলিশ মানেই মনে হয় অনেক কঠিন জিনিস, বাট এই জিনিস আসলে সবচাইতে ভুল। কারণ বিআইবিএম আসার কারণে, আমি শুধু বলবো যে বিআইবিএম আসার কারণে যারা আর্টস কমার্সের ছাত্রছাত্রীরা আপনারা যারা আছেন, বা আমরা যারা আর্টস কমার্সের আছি, আমাদের জন্য এটা একটা আশীর্বাদ বলে মনে করি। এবং এটা আমি এই সেম যে এই বাক্যটা আমি লাস্ট 1 ইয়ার মানে বিআইবিএম যখন বাংলাদেশ ব্যাংকের এডি 22 সালের প্রথমে পরীক্ষাটি নেয়, তখন থেকেই আমি বিআইবিএম সম্পর্কে আমি এই কথাটি সবসময় আমি ব্যক্ত করে আসছি। সো কোন কোন জায়গাগুলো পড়া উচিত, বা কোন কোন আমি বিগত মানে বিআইবিএম 2022 সালের এডি থেকে, তারপর তারা অফিসার নিয়েছিল, তারপর ক্যাশ নিয়েছিল, তারপর আবার কি সমন্বিত সবগুলো নিয়েছিল, তারপর 21 মানে 19 সবগুলো নেওয়ার পর আবার 20 সবগুলোর অফিসার, এবং কি তারা মানে সিনিয়র অফিসার অলরেডি নিয়ে ফেলছে, অফিসারটা পেছানো হয়েছে, তারপর আবার এখন আবার 21 সার্কুলার অলরেডি চলে আসছে, ঠিক আছে? তো যে বিআইবিএম এর যে অল ওভার বা অল টুগেদার যে তাদের যে মানে কোর্স প্ল্যান বা তাদের প্রিলিমিনারি কোয়ালিফাই করার জন্য আসলে কিভাবে পড়া উচিত, এই জিনিসগুলো সম্পর্কে আমি একটু কথা বলবো, ঠিক আছে? সো এখন তাহলে আমি একটু আমাদের প্রশ্ন একটু আসতে চাই, এবং আমরা পুরো ক্লাস শেষ হওয়ার পর আপনারা কোন কোন জিনিসগুলো পড়বেন সেই জিনিসগুলো নিয়েও আমি আলোকপাত করব, ঠিক আছে? দেখেন এই যে প্রশ্নটা সলভ করার পূর্বে এই প্রশ্নের যে বেসিক অংশটুকু একটু আলোচনা করতে চাই। এবং একটু দেখেন, আপনারা ইতিমধ্যে জানেন যে থার্ড কন্ডিশনালের একটা স্ট্রাকচার আছে। আমি একটু আমাদের থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার হলো এইভাবে। যদি বাক্যটা ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে তার পরবর্তী অংশ হয় সাবজেক্ট প্লাস কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম, ঠিক আছে? দেখেন আমাদের থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটি হলো, যদি বাক্যটা ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে তার পরবর্তী অংশটা কি হয়? সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম হয়। কিন্তু ভাইয়া মানে কখনো কখনো এই প্রশ্নটা এইভাবে না আসে, এইভাবে থাকতে পারে, অথবা এই থার্ড কন্ডিশনাল যে স্ট্রাকচারটা দেখেন, এখানে কিন্তু বাক্যটা ইফ দিয়ে শুরু হয়নি, এখানে কিন্তু বাক্যটা কি দিয়ে শুরু হয়নি? ইফ দিয়ে শুরু হয়নি। থার্ড কন্ডিশনালের অথবা একটা নিয়ম আছে, এখন আপনাদের কাছে আমি সেই নিয়মটি একটু ডিসকাস করছি। সবাই একটু দেখেন, থার্ড কন্ডিশনালের অথবা একটা নিয়ম আছে, সেটা হলো এভাবে হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3। দেখেন সেক্ষেত্রে একটু দেখেন, হেড যদি কোন একটা বাক্যের শুরুতে বসে, সেটা অদৃশ্যভাবে ইনভিজিবলি ইফ এর মতো কাজ করে, ঠিক আছে? আর আপনারা জানেন এই হেড প্লাস বি3 মানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখেন এই যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট থার্ড কন্ডিশনালের এই স্ট্রাকচারটা, এটা হুবহু এইভাবে না এসে এইভাবে আসতে পারে। যেমন হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3, আপনারা জানেন হেড প্লাস বি3 মানে পাস্ট পারফেক্ট, আর এই হেড আগে আসা মানে কি ইফের মতো কাজ করে। তো টেন্সের দিক থেকে কিন্তু কি প্লাস পাস্ট পারফেক্ট মানে থার্ড কন্ডিশনাল। তো কখনো কখনো কি থার্ড কন্ডিশনালটা আপনার ইফ প্লাস পাস্ট পারফেক্ট এইভাবেও আসতে পারে, আবার কখনো কখনো হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3 দিয়েও আসতে পারে, এবং কমা আপনার তার পরবর্তী অংশ কি আগের মতোই সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম,
ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আমার কথাটা খুব ভালো করে বুঝেন। যারা একটু কম বুঝতে পারেন আমি আবার বলছি, থার্ড কন্ডিশনালের মূল স্ট্রাকচারটি হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। কিন্তু কখনো কখনো এটা অথবা দিয়ে এভাবে আসতে পারে, প্রথমে হেড তারপর সাবজেক্ট তারপর বি3 ফর্ম। আপনারা জানেন হেড প্লাস বি3 মানে পাস্ট পারফেক্ট, আর এই হেড যদি বাক্যের শুরুতে বসে সেটা ইনভিজিবল ইফ এর ন্যায় কাজ করে। তাহলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট মানে কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল হলো। আর ফলাফলযুক্ত ক্লাসটা চেইনি সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম। এটা ছিল আমার মেইন স্ট্রাকচারটা। এখন দেখেন এখানে কি আছে, এখানে আছে হেড, এখানে আছে বি3 ফর্ম। হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3, দেখেন টেন্সের দিক থেকে এটাকে কি বলা হয়? পাস্ট পারফেক্ট। আর এই হেড এখানে আছে মানে ইফ এর মতো কাজ করছে। আপনারা জানেন যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট মানে কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল, ঠিক আছে। এটা হলো ইফ যুক্ত পার্টটা বা প্রথম পার্টটা। তাহলে তার পরবর্তী অংশ কি লাগবে? তাহলে তার পরবর্তী অংশ লাগবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম। তাহলে এখানে একটু দেখেন, এই যে তার পরবর্তী অংশ কি আছে? সাবজেক্টটা দেওয়া আছে। এখন কি লাগবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম। এখানে কি উড হ্যাভ আছে? নাই। এখানে কি উড হ্যাভ আছে? নাই। এখানে কি উড হ্যাভ আছে? নাই। এই কারণে উত্তরটা হলো বি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম। আশা করি বোঝাতে পেরেছি। এখন এটা তো গেলো আমার ফর্মাল আলোচনা। আপনি পরীক্ষার হলে কিভাবে করবেন আমি এটাও আপনাদেরকে এখানে একটু আলোচনা করে দিচ্ছি। একটু ভালো করে একটু দেখেন পরীক্ষা হলে কিভাবে করবেন। কারণ আপনি যে জিনিস পড়ে যাবেন, গ্রামার তো আপনাকে আগে থেকে মানে আত্মস্থ করতে হবে, কারণ এই জিনিস কিন্তু ক্লাস 7 থেকে পড়ানো হয় বা 6 থেকে পড়ানো হয়। দেখেন আমার প্রথম প্রশ্ন হেড প্লাস বি3 আছে, এটা নোন, এটা টাইপিং মিস্টেক, নোন আছে। হ্যাঁ, হেড প্লাস বি3 আছে মানে থার্ড কন্ডিশনাল, ঠিক আছে। আর এখানে ইফ আছে মানে কি? হ্যাঁ, হেড আগে আসে মানে ইফ, আর হেড প্লাস বি3 মানে পাস্ট পারফেক্ট। তার মানে বাক্যটা যদি থার্ড কন্ডিশনাল আপনি দেখেই বুঝবেন, তখন আপনার কি লাগবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম লাগবে। এখানে উড হ্যাভ, কুড হ্যাভ নাই, এখানে উড হ্যাভ, কুড হ্যাভ নাই, এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম নেই। এই কারণে এই প্রশ্নটির উত্তর হলো বি। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে একটু আসতে চাই। সবাই এখানে একটু আসেন, আমরা একটু কথা বলি। দেখেন মূল যে নিয়মটি সেটা হলো মূল নিয়মটি হলো যে আপনার কাইন্ড অফ, টাইপ অফ, সর্ট অফ, ঠিক আছে। মূল যে নিয়মটি আমাদের সেই নিয়মটি হলো যে কাইন্ড অফ, টাইপ অফ, সর্ট অফ। এক্ষেত্রে আপনার একটা জিনিস লিখবেন এখানে যে কাইন্ড অফ, টাইপ অফ, সর্ট অফ। এটা লেখার পর লিখবেন এদের ক্ষেত্রে হয় সব সিঙ্গুলার অথবা সব প্লুরাল, ঠিক আছে। একটু দেখেন যে কাইন্ড অফ, টাইপ অফ, সর্ট অফ, এদের ক্ষেত্রে হয় সব সিঙ্গুলার না হয় সব প্লুরাল। শুধু এই কথা একটু লিখেন, তারপর আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে। প্লাস একটা নোট লিখবেন। ওকে, দেখেন সবাই আমার কথাটা একটু খুব ভালো করে বুঝেন। আমি বলেছি যে আমি কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন শেখাচ্ছি, ঠিক আছে। আমি এখানে পড়াতে আসি নাই। মানে জিনিসটার আসলে ব্যাকগ্রাউন্ড আপনি যখন জানবেন, আপনি এই টাইপের শত শত প্রশ্ন সলভ করতে পারবেন, ঠিক আছে। দেখেন মানে কাইন্ড অফ, টাইপ অফ, সর্ট অফ, এই যে নিয়মটা আছে, এই নিয়মের ক্ষেত্রে আমি সংক্ষিপ্তভাবে কি বলেছি যে এদের ক্ষেত্রে হয় সব সিঙ্গুলার নয় সবকিছু প্লুরাল, ঠিক আছে। আবার এখানে একটা নোটে কি লিখেছি যে ডিটারমিনার্স এর উপর নির্ভর করবে যে সব সিঙ্গুলার হবে নাকি সবকিছু প্লুরাল হবে, ঠিক আছে। এটা হলো মেইন কথা। মানে এই ক্ষেত্রে তার আগের যে ডিটারমিনারটা আছে, এই ডিটারমিনারটার উপর ভিত্তি করে আপনাকে অ্যান্সারটা করতে হবে যে বাক্যটা সবকিছু সিঙ্গুলার নাকি সবকিছু প্লুরাল। দেখেন আমি এখানে একটা দুইটা এক্সাম্পল একটু দিয়ে একটু বুঝাই ব্যাপারটা, খুব ভালো করে একটু লক্ষ্য করেন। আমি এখানে লিখলাম যে আই হ্যাভ মেনি কাইন্ডস অফ বুকস। আমার কথাটা খুব ভালো করে লক্ষ্য করেন সবাই একটু। এখানে দেখেন, দেখেন আই হ্যাভ মেনি কাইন্ডস অফ বুকস। দেখেন আপনি এখানে কিন্তু কাইন্ডস অফ পাইছেন। তাহলে এখানে কিন্তু দেখেন এই মেনি, মেনি একটা ডিটারমিনার। আমি এখানে কি বলছি? মেনি যেটা একটা ডিটারমিনার, মেনি কিন্তু কি একটা প্লুরাল ডিটারমিনার। তো
এই ডিটারমিনেটটা যদি প্লুরাল, এই কারণে এই কাইন্ডসও হবে প্লুরাল, বুকস হবে প্লুরাল। আমি এই জিনিসটাকে আপনাদেরকে সহজে কি বোঝাতে চেয়েছি যে হয় সবকিছু প্লুরাল না হয় সবকিছু সিঙ্গুলার। এখন ঠিক একইভাবে আমি এখানে আরো একটা এক্সাম্পল লিখলাম যে আই হ্যাভ দিস কাইন্ড অফ ফ্লাওয়ার। দেখেন আমার কথাটা খুব ভালো মতো বুঝেন, এই যে দেখেন এই দিস একটা ডিটারমিনার, দিস কি একটা ডিটারমিনার না? দিস একটা সিঙ্গুলার ডিটারমিনার। এই দিসটা যেহেতু সিঙ্গুলার হয়েছে এই কারণে কাইন্ডও সিঙ্গুলার হবে এবং তার পরবর্তী নাউন প্রনাউনটা এটা প্লুরাল হবে। আর এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কি পড়িয়েছি যে হয় সব সিঙ্গুলার না সবকিছু প্লুরাল। বাট এখানকার সবকিছু সিঙ্গুলার নাকি সবকিছু প্লুরাল ইটস আপ টু অনলি ফর ডিটারমিনেটস, মানে ডিটারমিনেটস এর উপর নির্ভর করবে যে আপনি সবকিছু প্লুরাল নেবেন নাকি সবকিছু সিঙ্গুলার নেবেন। আশা করি আমি বেসিক যে কথাগুলো বলেছি, এই যে বেসিক অংশটুকু বোঝাতে পেরেছি। ওকে, তাহলে এখন আমরা একটু মূল প্রশ্নে একটু আসি। এখন বলা হয়েছে দেখেন এখানে যদি হয় দেশ, এখানে যদি দেশ যদি হয় তাহলে কিন্তু এখানে একটা এস লাগবে, কারণ এটা কিন্তু প্লুরাল, দেশটা প্লুরাল মানে এখানে একটা এস লাগবে, বাট এখানে এসটা নাই, এই জন্য এটা হয় নাই। এখানে আছে দেশ প্লুরাল, বাট এখানে একটা এস আছে, এস নাই, সো এটাও না। এখানে দিস আছে, এটা সিঙ্গুলার, এখানে কি এস হবে? এখানে এসটা দরকার ছিল না, বাট তারা দিছে, জন্য এটা হয় নাই। দিস সিঙ্গুলার, কাইন্ড সিঙ্গুলার, ডিটেকটিভ স্টোরি যেটা সিঙ্গুলার, দেখছো এখানে সব সিঙ্গুলার। আমি নিয়মটা কি পড়িয়েছি যে ভাইয়া হয় সবকিছু সিঙ্গুলার না হয় সবকিছু প্লুরাল, হয় সবকিছু সিঙ্গুলার না হয় সবকিছু প্লুরাল। আর নিয়মটা আমরা এমন ভাবে আলোচনা করেছি, এই নিয়মে কি আপনার সামনে 50টা প্রশ্ন থাকলেও কি আপনাকে কেউ আটকাতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ আপনারা কি সবাই শুধু মানে মেথড না, আপনাকে আসলে অ্যাপ্লিকেশনটা শিখতে হবে যে আসলে এই জিনিসটা কিভাবে আসলো। যখন আপনি অ্যাপ্লিকেশনটা যখন শিখবেন তখন কিন্তু আপনি সবকিছু অ্যান্সার করতে পারবেন আশা করি। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে একটু আসতে চাই। সবাই এটা একটু দেখবেন, হ্যাঁ এই প্রশ্নটি সবাই একটু দেখেন। এটা একটা সহজ প্রশ্ন। এই যে এটাকে কি বলা হয় আপনারা জানেন? একক। একক তো বুঝেন নাকি? কিছু কিছু একক আছে, এই এককগুলো যখন কিছু কিছু একক আছে, এই এককগুলো যখন কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসে বা কোন একটা বাক্যে বসে তখন ভার্বটা সবসময় কি করতে হয়? সিঙ্গুলার। যেমন কি টাইম হতে পারে, যে কোনো টাইম হতে পারে, ডিস্টেন্স হতে পারে, মানি, ঠিক আছে? হ্যাঁ, এরকম আরো অনেকগুলো একক আছে। তো এই যে এককের যে জায়গাগুলো, হ্যাঁ সবাই একটু দ্রুত একটু কমেন্ট গুলো করেন, ঠিক আছে? তারপর আপনারা বলতে পারেন লেন্থ, ওয়েট, ওয়াইট, হ্যাঁ মানে ওজন আর কি, ঠিক আছে? এই যে জিনিসের যে এককগুলো, এই এককগুলো যদি কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে যদি বসে সেক্ষেত্রে ভার্বটা সবসময় কি নিতে হয়? সিঙ্গুলার নিতে হয়, ঠিক আছে? তো এখানে 20 মাইল হোক বা 3000 মাইল হোক, এই যে মানি টাকা, ঠিক আছে, 100 টাকা হোক বা 1 লাখ টাকা হোক, এটা কোনো ব্যাপার না। টাকা মানে কি, যেহেতু এটা একক বুঝাচ্ছে এ কারণে আপনার জিনিসটা কি লাগবে? ভার্বটা সবসময় লাগবে সিঙ্গুলার। তাহলে নিয়মটা আপনারা এইভাবে লিখবেন, টাইম, ডিস্টেন্স, মানি, ওয়েট এবং লেন্থ, এই জিনিসগুলো বা এককগুলো যদি কখনো কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে ভার্ব সর্বদা কি হয়? ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। একটু লিখে রাখেন সবাই, নিয়মটা একটু লিখবেন যে একক যদি কখনো কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসে বা নিম্নের এককগুলো যদি কখনো কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, ভার্ব সবসময় কি হয়? তার সিঙ্গুলার নিতে হয়। কি নিতে হয়? সিঙ্গুলার, ঠিক আছে? তাহলে একটু আসেন, দেখেন 20 মাইলস, 20 মাইলস নাকি? হ্যাঁ, তাহলে আমরা একটু মূল উত্তরে একটু আসি। দেখেন বলা হয়েছে যে 20 তো ভাইয়া 20 তে প্লুরাল, এখানে কি এখানে একটা এস লাগবে না? এখানে কিন্তু এসটা নাই, তো এটা এই কারণে হয় নাই। আবার এখানে আরো আছে, এই জন্য হয় নাই। এখানে আছে 20, 20 কিন্তু মাইলস হবে, এটা এই কারণে হয় নাই। আবার এখানে 20 মাইলস আছে কিন্তু এখানে কি লাগবে? সিঙ্গুলার ভার্বটা, এটা হয় নাই। এই কারণে 20 মাইলস ইজ, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি সবাই লিখবেন ভাই অল ক্লিয়ার, সবাই লিখবেন অল ক্লিয়ার। তো এখানে যে স্পিরিটটা সেটা হলো, যদি একক কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটা আপনারা কিভাবে নেবেন? সর্বদা সিঙ্গুলারে কাউন্ট করতে হবে। ওকে, যদি বোঝাতে পারি সবাই লিখবেন অল ক্লিয়ার, সবাই লিখবেন অল ক্লিয়ার। আমরা পরবর্তী প্রশ্নে একটু আসতে চাই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আগে মূল যে ব্যাকগ্রাউন্ড এখানে একটু আসতে চাই। দেখেন এগ্রি,
এটা একটা কি প্রিপজিশন আপনারা জানেন। হ্যাঁ, ভার্ব এগ্রি উইথ, ঠিক আছে। আপনারা চাইলে এখানে লিখে রাখতে পারেন হলো ব্যক্তি, মানে ব্যক্তির সাথে কোনো ব্যাপারে সম্মত হলে এগ্রি উইথ, আর এগ্রি টু লিখে রাখতে পারেন প্রস্তাব, মানে কোনো প্রস্তাবে রাজি হওয়া, ঠিক আছে। কোনো প্রস্তাবে রাজি হওয়া মানে এগ্রি টু, আর এগ্রি অন কোনো পয়েন্টে রাজি হওয়া। এখন এগ্রি মানে কি এটা আপনি জানেন, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আমার কথাটা খুব ভালো করে বুঝেন, মানে এই এগ্রি অর্থ কি এটা আপনি জানেন, আপনি পড়াশোনা শেষ করতে আপনি জানেন, কিন্তু এগ্রি যখন উইথ, মানে যখন আপনারা, আমি অ্যাজ এ টিচার, যখন আপনারা আমার সাথে বা আপনি আপনার ফ্রেন্ডের সাথে বা আপনি আপনার ভাইয়ের সাথে, মানে আপনি যখন কোনো ব্যক্তির সাথে তার সাথে একমত হবেন, তো সেই যে একমত হওয়া মানে ব্যক্তির সাথে একমত হওয়া হলো উইথ। আর কোন একটা প্রস্তাব, ঠিক আছে, আপনাদেরকে আমি আজকে একটা মানে অ্যানাউন্সমেন্ট দিব, আপনারা আমার প্রস্তাবে অনেকে রাজি হবেন, ঠিক আছে, অনেকে রাজি হবেন না। তো এই যে প্রস্তাবে রাজি হওয়া মানে টু, ঠিক আছে। আর আমি আমার প্রস্তাবের ক্ষেত্রে কিছু পয়েন্ট উল্লেখ করবো, তো আপনারা চাইলে আমার মানে ধরুন আমি 8টা পয়েন্ট বললাম, আপনি 2টাতে রাজি আছেন আর অন্যটাতে রাজি নাই, তো এই যে পয়েন্ট অন হলো কোনো পয়েন্টে রাজি হওয়া। আশা করি বলতে পেরেছি। তাহলে আমরা একটু মূল প্রশ্ন একটু আসতে চাই। দেখেন এগ্রিড এট এটা দরকার নাই, ঠিক আছে, এট লাগে না, এটা ফরও হয় না, ঠিক আছে। এটার মেইন যে স্পিড অফ থিং, এই উইথ মানে ব্যক্তি, এখানে কোনো ব্যক্তি আছে, যদি এখানে একটা পার্সন থাকতো তাহলে আপনি নিতে পারতেন উইথ, কিন্তু এখানে নাই, ব্যক্তি নাই। বাট হি এগ্রিড টু মাই প্রপোজাল, এই টু মানে প্রপোজাল বা প্রস্তাব, আমি অলরেডি বলছি, ঠিক আছে। এই প্রশ্নটা আসছে বাংলাদেশ ব্যাংকের অফিসার, বাংলাদেশ ব্যাংকের অফিসারের প্রশ্ন, ঠিক আছে। তাহলে হ্যাঁ, আমরা পরবর্তী প্রশ্ন একটু আসতে চাই। হ্যাঁ, দেখেন এটা কিন্তু মানে এটা কিন্তু বিআইবিএম এর একটা পছন্দের জায়গা। এই যে প্রশ্নটা, এটা মুখস্থ পাঠের একটা প্রশ্ন লিখেছি, এটা একটা পছন্দের জায়গা, এটা বিআইবিএম এর একটা পছন্দের জায়গা। হ্যাঁ, আমরা এই প্রশ্নটি সলভ করার পর আমরা মুখস্থ পার্টের জন্য আপনারা কি কি পড়বেন আমি সেটা বলে দিব, এবং গ্রামার পার্টের জন্য কি কি পড়বেন সেটা আমরা পুরো ক্লাস শেষ হওয়ার পর বলবো। হ্যাঁ, দেখেন বলা হয়েছে এ রেমেডি ফর অল ডিজিজ, মানে সকল রোগ থেকে, সকল রোগ থেকে রেমেডি বা মুক্তি পাওয়া যায় যে জিনিসের মাধ্যমে, তাকে বলা হয় কি প্যানাসিয়া। প্যানাসিয়া মানে কিউর অল। এই যে প্যানাসিয়া, এই প্যানাসিয়া শব্দের অর্থ হলো কিউর অল, মানে সবকিছু থেকে মুক্তি পাওয়া, ঠিক আছে। আর রেমেডি ফর অল ডিজিজ, সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায়, কিউর অল মানেও তা, আর প্যানাসিয়া মানেও তা। আশা করি বলতে পেরেছি। ড্রাগ মানে মাদকাসক্ত, অ্যান্টিসেপটিক মানে তো বুঝিনি নাকি, কিউর মানে আরোগ্য, ঠিক আছে। সো এই যে জায়গা, এটা একটা মুখস্থ জিনিস, ঠিক আছে। এটা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা তাদের পছন্দের জায়গা আছে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন আপনারা মুখস্থ পাঠের জন্য বিএভিএম এর পছন্দের কিছু টপিকস আছে, আমরা এখন সেই জিনিসগুলো একটু আলোচনা করবো, ঠিক আছে। হ্যাঁ, দেখেন বিএভিএম এর পছন্দ কি কি, সবাই একটু লিখবেন যে ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি পার্টে কি কি আছে? দেখেন শিক্ষার্থী ভাই বোনেরা, এই যে জায়গায় অ্যানালজি কিন্তু 3টা 4টাও আসে, কারেক্ট স্পেলিং সর্বশেষ বার 5টা আসছে, সর্বশেষ যে 3 অফিসার 5টা আসছে, ঠিক আছে। এটা আমি 3 4 দিলাম, আবার কখনো কখনো 2টাও আসে। ওয়ান ওয়ার্ড, এটা 1 2 3 4টাও আসে। যারা এখানে আপনারা যারা যারা আগে পরে ব্যাংকে পরীক্ষা দিয়েছেন, তারা আপনারা আমার সাথে একমত হবেন, ঠিক আছে। কারণ
যারা ব্যাংকে পরীক্ষা দিয়েছেন তারা ব্যাপারগুলো সম্পর্কে একমত হওয়ার কথা। তো মুখস্থ পাঠের জন্য আপনারা যারা আছেন, যারা ব্যাংকে যারা পরীক্ষা দিবেন, তো আপনাদের মনে হয় যারা বিআইবিএম মডেলে যারা পরীক্ষা দিবেন, হ্যাঁ আমি পুরো সিলেবাসটা দিব, হ্যাঁ জামাল আমি সাবরিনা পুরো সিলেবাসটা আলোচনা করবো, আগে মুখস্থ পাঠটা দিলাম এবং বাকিটা আমরা ক্লাসের শেষে দিব, ঠিক আছে? সবাই কাইন্ডলি একটু ক্লাসে শেয়ার করে দেন। দেখেন আপনারা এখানে যারা আছেন, আমি সবার উদ্দেশ্যে আবার একটু ব্যাপারটা একটু খুলে বলি, মানে যারা যারা বিএবিএম এ কখনো কোনো পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে একটু বলি, বিএবিএম মেথডের ক্ষেত্রে এই সিনোনিম অ্যান্টোনিম, মানে যদি কোনো ছেলে মেয়ে এই মুখস্থ পাঠের ভূমিকা প্রায় 55% থেকে 60%। বিএবিএম মেথডে মুখস্থ পাঠের বা ভোকাবুলারি পাঠের ক্ষমতা কত? 55 থেকে 60% হলো গিয়ে কি মুখস্থ, মানে আপনার চাকরি মানে ইংরেজিতে প্রায় 55 থেকে 60% প্রশ্ন মুখস্থ পাঠ থেকে আসে। এবং দেখবেন ওরা প্রতি বছর কারেক্ট স্পেলিং সর্বশেষ সিনিয়র অফিসার 4টা দিছে, ঠিক আছে? এই সিনোনিম অ্যান্টোনিম থাকবে 3-4টা, ইডিয়ামস অফ ফ্রেজ 1টা 2টা বা 3টা থাকেই, প্রিপোজিশন 1-2টা থাকবেই, অ্যানালজি এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যানালজি, একটু মার্ক করে নেন তাইলে আপনারা। এই সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং এখানকার একটু গুরুত্বপূর্ণ আছে, হ্যাঁ। আর হলো ওয়ান ওয়ার্ড, সবার আগে এই 4টা সবাই খুব ভালো করে ব্যাপারটা বুঝেন যে কারেক্ট স্পেলিং, অ্যানালজি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস এবং সিনোনিম অ্যান্টোনিম, ইডিয়ামস অফ ফ্রেজ এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশন, এখান থেকে প্রশ্ন হয়। কিন্তু এই জিনিসগুলো কি 1-2টার বেশি আসে না, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমি যে জিনিসগুলো দিয়েছি এই জায়গা থেকে প্রশ্ন বেশি আসে। আর আপনারা যারা ইতিমধ্যে যারা পরীক্ষায় প্রশ্ন দিয়েছেন, হ্যাঁ মুখস্থ পাঠের জন্য কোন বইটা? হ্যাঁ মুখস্থ পাঠের জন্য ব্যাংকের যে কোনো একটা জব সলিউশন পড়তে পারেন, বা আপনারা চাইলে আরিফুর রহমানের ব্যাংক ভোকাবুলারিটা পড়তে পারেন, অথবা চাইলে আমাদের মানে শ্রদ্ধেয় মুকুল স্যারের এটাকে কি বলা হয়, মানে ক্লাসরুম প্র্যাকটিস যে বইটা আছে, এখান থেকে মুখস্থ পাঠটা পড়ে নিতে পারেন, ঠিক আছে? তো আমার প্রশ্ন হলো যে আপনারা যারা বিএবিএম যারা ফলো করতে চান তারা জিআরইটা পড়তে পারেন, জিআরই ভোকাবুলারিটা ভালো করে পড়তে পারেন। আমার প্রশ্ন হলো একটা বইতে কিন্তু মুখস্থ পাঠের জন্য ন্যূনতম 60 থেকে 70টা কি মানে প্রায় 10 থেকে 12টা টপিক থেকে মুখস্থ পাঠ, আপনি এই 6টা বা 7টার মধ্যে থাকবেন এবং আপনি এই জিনিসগুলোর উপর আত্মস্থ করতে পারলে আশা করি ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? তো আমরা তাহলে এখন মূল প্রশ্নে ফিরে আসি। আশা করি আমি আমার যে ভোকাবুলারির যে সিলেবাসটা এটা বোঝাতে পেরেছি। এখন তাহলে আমরা মূল প্রশ্নে ফিরে আসি সবাই তাহলে। হ্যাঁ, তো একটু সবাইকে বলে রাখি, আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে যে প্রায় 3টি মানে পদসংখ্যার, বিশেষ করে মানে বাংলাদেশ মানে কম্বাইন্ড সিনিয়র অফিসার এবং কম্বাইন্ড অফিসার জেনারেল, পাশাপাশি কম্বাইন্ড যে ক্যাশের প্রায় 5600 মতো পদ ফাঁকা হয়েছে এবং এগুলোর উপর 21 সাল ভিত্তিক যে সার্কুলার অলরেডি কি সার্কুলার দেওয়া হয়ে গেছে। তো আপনারা যাদের ব্যাংক হলো ড্রিম জব, যারা ব্যাংকে যারা চাকরি করতে চান, হ্যাঁ যারা ব্যাংকে যারা চাকরি করতে চান, তো তাদের যে ড্রিম যে জব আছে, এই জব যাদের লাইফের একটা স্বপ্ন যে আপনি ব্যাংকার হবেন, মানে তাদের জন্য আমাদের এই কোর্সটা আমরা চেষ্টা করবো কি আপনাদেরকে একটু গুছিয়ে দিতে, কিভাবে আপনি সহজে কি মানে ব্যাংকের প্রিলি পাস করতে পারেন। বা আমরা যেহেতু মানে প্রাথমিকভাবে এখন আমরা প্রিলির জন্য এখানে মানে বিজ্ঞাপন দিয়েছি, তো আপনাদের ব্যাংকের প্রিলিটা মানে হাউ টু কোয়ালিফাই ইজিলি আর হাউ টু ওভারকাম ইজিলি, আমরা এই ব্যাপারটা নিয়ে একটু এখানে কথা বলি এবং আমরা চেষ্টা করি যে আপনাদেরকে কিভাবে ভালো করে ফ্লারিশ করা যায় এবং প্রতিটি সাবজেক্ট কিভাবে একটু গুছিয়ে দেওয়া যায়, আমরা আসলে সেই জিনিসটাই করতে চাই। এবং পাশাপাশি একটা কথা বলতে চাই, আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে মানে কোচিং এর ভূমিকাটা অনেকে নগণ্যই বলে, কিন্তু আমি বলি যারা নতুন, যারা ফ্রেশ গ্রাজুয়েট আছেন তাদের জন্য একটা গাইডলাইন দরকার। কোচিং এ আপনি যে পরীক্ষাগুলো দিবেন, আপনার যে ল্যাকিংস আছে, কিছু কিছু সাবজেক্টে আপনাদের সমস্যা থাকে, এই সমস্যাগুলো খুব ভালো করে পয়েন্ট আউট করার জন্য একটা কোচিং অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। এবং আপনি যেই সাবজেক্টে দুর্বল, তো ওই সাবজেক্টে আপনি চাইলে এখানে ক্লাসগুলো করার মাধ্যমে আপনি নিজেকে রিকভার করতে পারেন, ঠিক আছে? সো আমাদের ব্যাংক জবের 22 সাল ভিত্তিক যে ব্যাংক জবের যে নিয়োগ আছে, এই নিয়োগের জন্য আমরা অলরেডি কোর্স চালু করে দিয়েছি। তো আপনারা যারা যারা ভর্তি হতে চান, আই ক্যান সে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের মানে ব্যাংক কোর্সের যে ইয়েতে, ঠিক আছে? সো ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে আসতে চাই, সবাই এই প্রশ্নটি সলভ করবেন। এই ভয়েস থেকে মোটামুটি 2টা 3টা বা 4টা প্রশ্ন থাকে, যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন। হ্যাঁ, ভয়েস থেকে এমন কোন মানে সকল চাকরি পরীক্ষা প্রশ্ন থাকে, কিন্তু বিএবিএম একটা পছন্দের জায়গা। যদি বলেন যে স্যার বিএবিএম এর একটা টপিক পড়তে চাই আমি বিএবিএম এর জন্য, বলুন শুধু ভয়েস পড়ে যান, 2টা থেকে 3টা কোশ্চেন পাবেন। দেখেন এটা একটা ভয়েসের একটা প্রশ্ন, আর এই টপিকসটি আপনাদের শতভাগ পারা লাগবে। যারা চাকরি বাজার যারা আছেন, এই জিনিস না পেরে কোনোভাবে আপনি চাকরি বাজার আসবেন না, ঠিক আছে? মানে এই জিনিস আপনাকে আসলে আই থিঙ্ক এটা ফরজ। এটা বিসিএস বলেন, ব্যাংক বলেন, আপনি গভর্নমেন্ট যেই চাকরিতে আসবেন আপনাকে জিনিসটা জানতে হবে। আসেন দেখেন,
আমি আলোচনাটা শুরু করছি। এটা আমি উঠে এখানে লিখলাম। আমার কথাটা একটু ভালো করে শুনেন। যদি কোনো একটি বাক্যে একের অধিক অবজেক্ট থাকে, সেই অবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয়, বস্তুবাচক হয়, তবে সেক্ষেত্রে ব্যক্তিবাচকটা দিয়ে উত্তর করা হলো উত্তম। বাট আপনি যদি চান বস্তুবাচক দিয়ে অ্যান্সারটা করতে পারেন। তাহলে আমি একটু দেখাই। দিস ইজ সাবজেক্ট, দিস ইজ ভার্ব, দিস ইজ ওয়ান অবজেক্ট, এটা হলো অ্যানাদার অবজেক্ট। ঠিক আছে, এই বাক্যে যেহেতু দুটো অবজেক্ট আছে, ব্যক্তিবাচকটা দিয়ে উত্তর করা হলো বেস্ট। বাট ব্যক্তিবাচক না দিয়ে যদি তারা বস্তুবাচক দিয়ে যদি করতো, তাতে কোনো আমার সমস্যা ছিল না। তাহলে আসলে আমরা একটা কথা বলি। দেখেন, এটা সাবজেক্ট পাইছেন, প্রথম কাজকে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম নিবেন নাকি? তার মানে হিমের সাবজেক্টিভ ফর্ম কি হি? বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাকি? যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আপনারা সবাই জানেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে কি হয়? এম, ইজ, আর। সেক্ষেত্রে আয়ের সাথে কি হয়? আয়ের সাথে হয় এম। ইজ হলো সিঙ্গুলার, আর হলো প্লুরাল। ঠিক আছে, তো আপনারা সবাই জানেন যে হি সিঙ্গুলার, এই জন্য হির সাথে কি হয়? ইজ। তারপর কি লাগবে? এই টিচ, এর ভিতরে ফর্ম কি? টথ। ঠিক আছে, আপাতত এতটুকু আসেন। দেখেন, আপনি তিনটা ওয়ার্ড করছেন নাকি? সাবজেক্ট ভার্ব মিলছে, এখানে কি টথ আছে? নাই। এখানে কি আছে? নাই। দুটো অলরেডি কাটা। মানে এবি কেন কাটা আশা করি আমরা বোঝাতে পেরেছি। এখন তাহলে আসেন, টথ পাইছেন নাকি? তারপর কি লাগবে? বলা আছে টথের পর কি? এই অবজেক্টটা বসাই দেন। দেখেন, আ গুড লেসন, কি বলছে এখানে? আ গুড লেসন। এই অ্যাশটাকে আমার এখানে ছিল, তাহলে এটা কেন লিখছেন? এটা বাদ। এই কারণে উত্তরটা হলো ডি। আশা করি বোঝাতে পেরেছি। তো হি ইজ টথ আ গুড লেসন বাই আস। আপনারা যদি চান এই বাক্যটাকে এভাবে করতে পারেন, আমি একটু দেখাই দিচ্ছি। বাট এটা দুই ভাবে করা যাবে। যেহেতু আপনাদের একটা অপশন চেয়েছে, আপনারা একটা উত্তর করবেন। আচ্ছা, আগে বলেন এটা ক্লিয়ার কিনা? সবাই বলেন এটা ক্লিয়ার কিনা? সবাই উত্তরটি ক্লিয়ার কিনা? যদি বুঝতে পারি সবাই লিখবেন যে স্যার অল ক্লিয়ার লেখেন। এটাকে আপনারা আ গুড লেসন ইজ টথ হিম বাই আস এভাবে করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন একটু আসতে চাই। বলা হয়েছে নিচের কোনটি সিঙ্গুলার না? একটু দেখেন, আপনারা সবাই জানেন যে এই ইচ এভরি, এই এভরি মানে প্রত্যেকে, ইচ মানে কি? প্রত্যেকে বা জনজনে। এটা দ্বারা একজন কি বুঝায়? মানে প্রত্যেকে মানে আলাদা আলাদা সবাই। ঠিক আছে, আবার এই যে এভরি মানে প্রত্যেকে আলাদা আলাদা, এটাও সিঙ্গুলার ওয়ার্ড, এটাও সিঙ্গুলার ওয়ার্ড। ঠিক আছে, তো এই এভরি দ্বারা একজনকে বুঝায়, ইচ দ্বারা একজনকে বুঝায়। দেখেন এই ডাটাম যে এই যে শব্দটা, এটার প্লুরাল ফর্ম কি জানেন? ডাটা হলো প্লুরাল। তাহলে এটা কি সিঙ্গুলার না? তার মানে এটাও সিঙ্গুলার। দেখেন আপনার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, তিনটা যেহেতু সিঙ্গুলার আসছে, তাহলে বাকি থাকে কোনটা? সেটাই উত্তর নাকি? এখানে যে এজেন্ডা, ভাইয়া এই এজেন্ডা এটা হলো প্লুরাল, এটার সিঙ্গুলার ফর্ম কি? এজেন্ডাম। ঠিক আছে, আপনারা এখানে যে নিয়মটি শিখবেন, কোন একটা নাউন শেষে যদি ইউএম থাকে, তাকে প্লুরাল করতে হলে ইউএম এর পরিবর্তে কি হয়? আযোগ করতে হয়। যেমন ডাটা, DATUM, হ্যাঁ, ডাটা। এজেন্ডা। হ্যাঁ, একটু চারি নিয়মটা লিখে নিতে পারেন। মানে কোন একটা নাউনের শেষ যদি ইউএম থাকে, তাকে প্লুরাল করতে হলে কি করতে হয়? যোগ করতে হয় ইউএম এর পরিবর্তে। এই যে এজেন্ডাম, এই ইউএম এর পরিবর্তে কি এজেন্ডাম, এই ইউএম এর পরিবর্তে কি করছি? শুধু যোগ করছি, এজেন্ডা। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন একটু আসতে চাই। এই যে ন্যারেশন, এটাও বিএ এর পছন্দের টপিক। তাহলে আমরা একটু প্রশ্ন একটু আসতে চাই। হ্যাঁ, আমার কথাটা একটু ভালো করে বুঝেন ভাইয়া। মানে ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশনের ক্ষেত্রে যদি কোন একটা বাক্যে মাস্ট থাকে, কি থাকে? মাস্ট থাকে, এবং ওই মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য বোঝানো হয়, কি বোঝানো হয়? মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য বুঝায়, তাহলে মাস্টের পরিবর্তে মাস্টই হয়। কিন্তু ভাই যদি চিরন্তন সত্য না বোঝায়, তাহলে হ্যাড টু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার কথাটা খুব ভালো করে বুঝেন।
যদি কোন ন্যারেশনের ক্ষেত্রে যদি কোন একটা বাক্যে আপনারা মাস্ট কথাটি পান এবং এই মাস্ট দ্বারা যদি বা মাস্ট যুক্ত বাক্যটি যদি বা মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে মাস্টের পরিবর্তে মাস্ট, কিন্তু যদি চিরন্তন সত্য না বোঝায় তখন মাস্টের পরিবর্তে কি হয়, হ্যাড টু বসে। কি বসে? হ্যাড টু বসে। আশা করি বোঝাতে পেরেছি। এখন আমরা মূল প্রশ্নে ফিরে আসি। বলা হয়েছে রহিম সেইড, রহিম বলল আই মাস্ট পোস্ট দ্য লেটার, বলছে আমি অবশ্যই লেটারটি পোস্ট করব। দেখেন এই যে বাক্যটা আছে এই বাক্যের কোথাও কিন্তু চিরন্তন সত্য বোঝাচ্ছে না। যেহেতু চিরন্তন সত্য বোঝাচ্ছে না সেহেতু মাস্ট, এরপরে তো কি লাগবে, হ্যাড টু। এখানে কি হ্যাড টু আছে? নাই। হ্যাড টু আছে? নাই। হ্যাড টু আছে? নাই। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে একটু আসতে চাই। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা আসছে সিনিয়র অফিসারে। এই প্রশ্নটা আসছে কোথায়? সিনিয়র অফিসারে, 23 সাল ভিত্তিক সিনিয়র অফিসারে আসছে। তাহলে আমরা একটু আসি। হ্যাঁ দেখেন ভাইয়া বলছে বডি টেম্পারেচার, মানে বডি টেম্পারেচার ইজ ইউজুয়ালি, সাধারণত আপনারা জানেন এই হাইয়েস্ট কথাটা আছে না, আচ্ছা দা ছাড়া কি সুপারলেটিভ ডিগ্রি হয়? মানে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে, সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে সাধারণত কি বসাতে হয়? দা বসাতে হয়। কিন্তু এখানে কি দাটা আছে? কিন্তু দা যেতে নেই, এটাই ভুল। আর এই যে প্রশ্নটা এটা হলো ক্লিফ স্টোপেলের প্রশ্ন। একটু দেখেন বলা হচ্ছে হুইচ আন্ডারলাইন পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স অ্যান এরর, বলছে নিচের কোন শব্দটা এখানে ভুল। আর আপনাদের কাজ হলো এই বাক্য থেকে ভুল শব্দটি খুঁজে বের করা। ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসের সলভ করার জন্য বোন অনেক বেশি বেশি কোশ্চেন সলভ করবেন এবং যদি সম্ভব হয় ক্লিফ স্টোফেল, ব্যারস্টোফেল না, ব্যারস্টোফেলের প্রত্যেকটা নিয়ম আছে একটা, সম্ভব হলে ক্লিফ স্টোফেল এবং ব্যারস্টোফেল দুটি জায়গা থেকে যদি সলভ করে ফেলেন আপনার কমন আসলে এখান থেকেই আসবে। আর আপনি মানে ক্লিফ স্টোফেল যদি কেউ শেষ করতে যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার শেষ হওয়ার কথা না। ঠিক আছে? ওকে, তাহলে আসেন। হ্যাঁ, তাহলে আমাদের এই যে বাক্যটা আছে এই বাক্যের মূল স্পিরিট অফ থিং মানে হলো দা এর পর সাধারণত কোন ডিগ্রি হয়? সুপারলেটিভ ডিগ্রি হয়। তো যেহেতু এখানে হাইয়েস্ট সুপারলেটিভ কথাটা আছে বাট ডাটা নাই, এই জন্য বিটা এখানে ক্রস, এবং বিটি এখানে আমার হয় নাই। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে একটু আসতে চাই। এটাও ভয়েসের প্রশ্ন। এই যে এই প্রশ্নটা, এই প্রশ্নখানাও কি, এই প্রশ্নখানে রিসেন্ট আসছে, কয়েকদিন আগে আসছে। এই যে সিনিয়র অফিসার আসছে, ভয়েস থেকে প্রশ্ন আসে। কি যে বলবো, আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন বা যারা এখানে অনেকে পরীক্ষা দিচ্ছেন তারা হয়তো জেনে থাকবেন যে ভয়েস থেকে প্রশ্ন আসেই। ওকে, তাহলে আমরা একটু সলভ করাতে চাই। দেখেন ইন্টারোগেটিভ কোন একটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথম কাজ কি জানেন? প্রথম কাজ হলো তার অক্সিলারি ভার্ব লাগে। কি লাগে? অক্সিলারি ভার্ব। ধরেন আমি অক্সিলারি ভার্বের ঘরটা ফাঁকা রাখলাম। কি রাখলাম? অক্সিলারি ভার্বের ঘরটা ফাঁকা রাখলাম। আমি দুইভাবে দেখাই দিব, ফাঁকা রাখলাম। প্রথম কাজ হলো অক্সিলারি ভার্ব, তারপর কাজ কি? সাবজেক্ট। দেখেন সাবজেক্টটা কি, আমি প্রথম অক্সিলারি ভার্বের ঘর রাখলাম, তারপর কি লাগবে? সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্টটা কি বলেন তো? এ ভার্ব না? এ ভার্ব। তো তাহলে এখানে লিখলাম এ ভার্ব। দেখেন বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স, আপনারা জানেন যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্বের কি বসে? ওয়াজ ওয়্যার। পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্বের কি বসে? ওয়াজ এবং ওয়্যার। কি বসে? ওয়াজ এবং ওয়্যার। এই ভার্ব মানে একটা ভার্ব। আমি সাবজেক্ট মানে অক্সিলারি ভার্বের ঘরটা কেন ফাঁকা রাখি একটু বলি। আপনারা সবাই ইতিমধ্যে একটা কথা জানেন যে কোন একটা বাক্যের ভার্বটা মূলত সাবজেক্টের অনুগামী হয়। এই কারণে অক্সিলারি ভার্বের ঘরটা ফাঁকা রেখে আগে সাবজেক্টটা বসাবেন, তারপর সাবজেক্টে কাউন্ট করে ভার্বটা বসাবেন। এখন এই ভার্ব মানে অ্যাক্টিভ ভার্ব, জন্য এখানে ওয়াজ বসাইছি। তারপর এখানে রাখবো বি3 ফর্ম। এই ক্যাচের বি3 ফর্ম কি? ক্যাস্ট। ঠিক আছে? কটার পর কি লিখবেন? বাই, তারপর দা বয়। ওকে, এটা হলো আমার মেইন উত্তরটা। এখন আসেন আপনি পরীক্ষা আসলে কিভাবে কোশ্চেনটা সলভ করবেন সেটা একটু দেখেন। হ্যাঁ, এই যে জায়গা, এই জিনিসগুলো কিভাবে করবেন পরীক্ষাটা কিভাবে সলভ করবেন। যেহেতু বাক্যটা পাস্ট টেন্স অবশ্যই কি লাগবে? ওয়াজ লাগবে। ওয়াজ আছে, ওয়াজ নাই, ওয়াজ আছে, ওয়াজ আছে, ওয়াজ আছে। ওয়াজের পর কি লাগবে? দেখেন ওয়াজের পর এ ভার্ব, এটা কিন্তু অবজেক্ট। আপনাকে অবজেক্টের সাবজেক্ট বানাতে হবে নাকি? ওয়াজের পর এ ভার্ব কোথায় আছে? এখানে এ ভার্ব, এখানে আছে দা ভার্ব। আমার এখানে আছে এ ভার্ব, দা ভার্ব হচ্ছে না। এ ভার্ব আছে, এ ভার্ব আছে। কি লাগবে এবার? বি3 ফর্ম। এটা কি বি3 ফর্ম? এটা বি3 ফর্ম না। ঠিক আছে? এখন এটা কি বি3 ফর্ম না? এটা তো বি3 ফর্ম। হ্যাঁ, এখানে একটু দেখেন তো, এখানে ওয়াজ আছে, সাবজেক্ট আছে, দা বয় আছে নাকি? এখানে তো দা বয় হচ্ছে না। কেন দা বয় হচ্ছে না বলেন তো? দা বয় কিন্তু আপনার এখানে মেইন সাবজেক্ট, লাগবে হলো আপনার অবজেক্ট আর সাবজেক্ট। সো এটা আগে হচ্ছে না, এই কারণে উত্তরটা হলো ডি। ঠিক আছে? তো আপনারা চাইলে এই জিনিসটা দুই ভাবে সলভ করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি আমি আর একটা সহজ একটু ফর্মুলায় বলি। যেহেতু পাস্ট টেন্স কি লাগবে?
পাস্ট টেন্স যেতে লাগবে ওয়াজ, এই ওয়াজ আছে ওয়াজ আছে ওয়াজ আছে নাকি, তারপর লাগবে হলো অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এই যে এ ভার্ব, এ ভার্ব আছে এ ভার্ব আছে, এ ভার্ব নাই, হ্যাঁ এ ভার্ব নাই, এটা কাটা, ঠিক আছে, বি3 নাই বি3 আছে, এই জন্য এটাই উত্তর। মানে পরীক্ষা হলে কিন্তু আপনি পুরোটা করবেন এই সুযোগ নাই, আপনাকে ব্রেইন দ্বারা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এবং এরই মধ্যে আমাদের আজকের যে প্রশ্নগুলো ছিল সবগুলো সলভ করে দিয়েছি। তো আপনাদেরকে আমি আবার যে কথাটি বলতে চাই, আমি এই জিনিস নিয়ে আলোচনা করার পর আমরা মানে আপনাদের লিখিত মানে গ্রামার যে সিলেবাসটা সেটা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে। দেখেন, তো আপনারা সবাই জানেন যে আমাদের বিদ্যাবাড়ি যে ব্যাংকের যে আছে মানে আসন্ন 22 সালের যে সার্কুলার, এই সার্কুলারের ভিত্তিতে আমরা প্রায় মানে 70 থেকে 80টি ক্লাস যুক্ত আমরা একটা কোর্স প্ল্যান রেডি করেছি। সো আপনাদেরকে আমরা সেখানে আপনারা যারা যাদের ড্রিম জব যে আপনি ব্যাংকে একজন ব্যাংকার হতে চান, ব্যাংকে চাকরি করতে চান, সো তাদের জন্য আপনারা চাইলে মানে আপনারা আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। এবং এখানে যদি ভর্তি যদি হন, আই থিঙ্ক আপনাদের চাকরির যে প্রস্তুতিটা এটা আমরা গুছিয়ে দেওয়ার জন্য মানে বদ্ধপরিকর এবং চেষ্টা করি যে আসলে আপনাদেরকে কিভাবে ভালো করে ফ্লারিশ করা যায়। সো আই ক্যান সে ইফ ইউ ওয়ান্ট টু বি এ ব্যাংকার and you can join with us. ওকে, ধন্যবাদ। এবং আপনারা চাইলে আমাদের এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। এবং পাশাপাশি এখন আমি ব্যাংকের ক্ষেত্রে আপনারা কোন কোন মানে টপিকস গুলো একটু ভালো করে পড়া উচিত, আমরা সেই জিনিসগুলো সম্পর্কে একটু কিছু টপিক দিয়ে দিচ্ছি। তো আমি এখানে যে যে জিনিসগুলো দিব এর বাইরে আপনাদের আসলে পড়ার প্রয়োজন হবে না আশা করছি। তারপরেও হ্যাঁ, তাহলে সবাই একটু একটু ইয়ে করেন, আমরা একটু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এখন এখানে একটু আসেন, আপনারা মুখস্থ পাঠ, হ্যাঁ গ্রামার জন্য কি কি করবেন আমি সেটা একটু বলে দিচ্ছি, একটু লিখে নেন। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি আপনারা যারা মানে ব্যাংকের যারা প্রস্তুতি নিতে চান, বিশেষ করে যারা বিআইবিএম মডেলে বা যারা যারা গভর্নমেন্ট ব্যাংকের জন্য যারা প্রস্তুতি নিতে চান, তারা চাইলে ভয়েসটা খুব ভালো করে পড়বেন, ঠিক আছে। এখান থেকে এমন কোনো মানে বিআইবিএম মডেলে এমন কোনো পরীক্ষা নাই যেখানে 1, 2 সর্বোচ্চ 4টা পর্যন্ত আসছে, ঠিক আছে। ন্যারেশন 1টা বা 2টা প্রশ্ন পাবেনি। সেন্টেন্স কারেকশন এখানে 4 থেকে 6, ঠিক আছে। নাম্বার এন্ড জেন্ডার এখানে 1টা প্রশ্ন থাকবেই। আইডেন্টিফিকেশন অফ পার্সিপিভ স্পিচ এখানে 1 থেকে 2টা প্রশ্ন থাকবেই। সেন্টেন্স কমপ্লিশন এখানে 3, 4, 5টা পর্যন্ত প্রশ্ন আসে। এটা কিন্তু ভোকাবুলারি বেসড, এটা কিন্তু যাদের ভোকাবুলারি যত স্ট্রং তারা এটা তত বেশি ভালো করতে পারবেন। আর হলো সাফিক্স প্রিফিক্সের ব্যাপার থেকে একটা প্রশ্ন আসে, ঠিক আছে। সো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সাথে আসলে আমার আজকের ডিসকাশন এই অংশটুকুই। তো যারা আমি সর্বশেষ আবার একটি কথা বলতে চাই, যাদের ব্যাংকার হওয়ার ইচ্ছা আছে বা যাদের ড্রিম জব যে ইউ ওয়ান্টেড টু বি এ ব্যাংকার, তাহলে আপনারা যদি চান তাহলে আমাদের এই কোর্সে এনরোল করতে পারেন। এবং আমরা চেষ্টা করি যে আপনাদের কিভাবে চাকরি পাওয়াটাকে সহজ করে দেওয়া যায় এবং প্রতিটি সাবজেক্টে একটা গোছানো প্রস্তুতির জন্য আপনারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন। এবং আমি কথাটা আবারও বলছি, বিশেষ করে যারা ফ্রেশ গ্রাজুয়েট যারা আছেন তাদের অবশ্যই কি মানে কোচিং করাটা উচিত। এবং এখানে আপনি এত বেশি পরীক্ষা দিতে পারেন, প্রত্যেকটা টপিক্সের উপর যখন পরীক্ষা দিবেন আপনার কিন্তু প্রত্যেকটা টপিক্স একবারে ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যে যাদের মানে ব্যাংকার হওয়ার আপনার একটা ড্রিম হয় না, স্কুল মানে আমার স্বপ্ন ছিল যে আই ওয়ান্টেড টু বি অ্যান অ্যাডমিন অফিসার, তো এমন প্রত্যেকের কিন্তু ড্রিম থাকে। তো আপনারা যারা মানে আপনার একটা ড্রিম আছে বা আপনার একটা স্বপ্ন আছে যে আপনি একজন ব্যাংকার হবেন বা আপনি একজন এই কাজ করবেন, তখন কিন্তু কি আপনাকে একটু সার্টেন টাইম ইউজ করতে হবে, একটু মানে পরামর্শ লাগবে, একটু মানে কারো মানে ইন্সপিরেশন থাকা লাগবে, একটু গাইডেন্সে থাকা লাগবে। আর এই গাইডলাইনটার জন্য মূলত কোচিংটা, ঠিক আছে। সো আপনারা যারা আমাদের কোর্সে এনরোল করতে চান সবাই ভর্তি হয়ে যাবেন। এবং এই বলে আমি আজকে ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি।